জামাই ষষ্ঠীর আয়োজনে বাণীকে আশীর্বাদ করে কাছে টেনে নিল ঈশানী। অন্যদিকে রায়বাড়িতে ফেল বিক্রম দেব। হ্যাপি ভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আজ রায়বাড়িতে এক অন্যরকম উৎসবের আয়োজন। বছরের পর বছর ধরে যেখানে জামাই ষষ্ঠী পালন হয়ে এসেছে সেখানে এবার প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বউ ষষ্ঠী। বাড়ির বউদের সম্মান জানাতে তাদের ভালোবাসা ত্যাগের মূল্য দিতে এই বিশেষ অনুষ্ঠানে উদ্যোগ নিয়েছে পরিবারের সবাই। সকাল থেকে রায়বাড়ি যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। অনিরুদ্ধ আর আর্য দুজনে মিলে বাড়ির প্রতিটি কোণায় সাজাতে থাকে রঙিন ফুল, আলোকসজ্জা আর সুন্দর সুন্দর আলপনায় পুরো বাড়িটা যে নতুন রূপ পেয়েছে। সাজাতে সাজাতে অনিরুদ্ধ হেসে বলে, আর্য, আজকে কিন্তু সাজসজ্জার কোনো কমতি রাখা চলবে না, আজকের দিনটা খুব স্পেশাল। আর্য তখন বলে, হ্যাঁ চিন্তা করবে না দাদা, আমার সব মনে আছে, এমনভাবে সাজাবো যেন সবাই মনে রাখে আজ আমাদের বাড়িতে বউ ষষ্ঠী হবে, আজ বউদের রাজধানীর মধ্যে আদর করা হবে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় সাথী। সাথে দুজনের কথা শুনে মুচকি এসে বলে, আমি কিন্তু আয়োজনের সবচেয়ে বড় সমর্থক, বিশেষ করে বাণীর জন্য। ওর শ্বশুরবাড়ির বাপের বাড়ি কিন্তু এক পরিবার, তাই ওর আদরটা কিন্তু একটু বেশি হওয়া উচিত। অনিতা তখন মাথা নেড়ে বলে, হ্যাঁ ঠিক বলেছ। ঠিক তখনই বাড়ির দরজায় এসে পৌঁছায় বাণী এবং তানিয়া। বাণীকে দেখে অনিরুদ্ধ নাটকীয় ভঙ্গিতে সামনে গিয়ে বলে, আসুন ম্যাডাম, আজ কিন্তু আপনাদেরই দিন। তানিয়ার চারপাশে সাজসজ্জা দেখে খুব মুগ্ধ হয়ে যায়। বাণী চারপাশে তাকিয়ে বলে, মাসিমণি নিচে থেকে এখনো কেউ আসেনি? সাথী তখন বলে, আমার মনে হয় আজকের আনন্দের দিনটা ওদের মনে নেই। বাণী যা শুনে মুখটা একটু গম্ভীর করে ফেলে। সে আর্যকে বলে, যাও আর্য, অন্তরাকে ডেকে নিয়ে আসো। তখন আর্য উপরে চলে যায় অন্তরাকে ডাকতে। রুমে গিয়ে দেখে অন্তরা কান্না করছে। আর্য ধীরে ধীরে বলে, অন্তরা চলো, সবাই তোমাকে ডাকছে। অন্তরা চোখে জল মুছতে মুছতে বলে, না আমি যাব না। কেন যাব? আমি আর অভিনয় করতে পারছি না, বাইরে থেকে হাসি মুখ দেখাতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আর্য অসহায়ভাবে তাকিয়ে থাকে। ঠিক তখনই দরজা বেড়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল বাণী। বাণী চোখের সামনে বেশি ওঠে আর্য এবং অন্তরার জীবনের কষ্টগুলো। কারণ আর্যর চাকরি নেই, আবার সন্তান আসতে চলেছে, তাহলে কিভাবে মানুষ করবে, এগুলো মনে পড়ে যায় বাণী। ঠিক তখনই বাণী আর্য এবং অন্তরার রুমে প্রবেশ করে। বলে, শুনো, মানুষের জীবন না কখনো একরকম থাকে না। আজ যে কষ্ট আছে কাল সেটা থাকবে না। তোমাদের মধ্যে রাগ আছে, অভিমান আছে, কিন্তু এগুলো একসময় মিলিয়ে যাবে। এই যে একসাথে পথ চলার ভালোবাসাটা না রয়ে যাবে। অন্তরা চুপচাপ শুনতে থাকে। বাণী আবারও বলতে থাকে, আর সবচেয়ে বড় কথা, তোমরা একা নও, আমরা সবাই তোমাদের পাশে আছি। বাণী কথাগুলো শুনে অন্তরার চোখে জল চলে আসে। শেষ পর্যন্ত অন্তরা আজ দুজনে বাণীর সঙ্গে চলে যায়। এরপর আমরা দেখতে পাবো বাণী পিনাকিকে ফোন দেয়। পিনাকি ফোন ধরে বলে, হ্যাঁ বাণী বলো। বাণী তখন বলে, আজ উৎসবের দিন, আমি একটা গিফট চাই। পিনাকি মজা করে বলে, বলো দেখি কি চাই। বাণী একটু ইতস্তত করে বলে, আর্য চাকরির ব্যাপারটা। কথা শেষ হওয়ার আগে পিনাকি হেসে ওঠে, বলছে, আমি বাড়িতে এসেই বলতাম, তবে যেহেতু জিজ্ঞাসা করছো বলে দিচ্ছি, আর্য চাকরির আবেদন গ্রহণ করা হয়েছে। মুহূর্তের মধ্যে চারদিকে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। অন্তর বিশ্বাসই করতে পারছে না, তার চোখে আনন্দের জল চলে আসে। সে কাপড় গলায় ধন্যবাদ দিতে থাকে আর বাণীও কৃতজ্ঞতা জানাতে থাকে। কিন্তু সবার আনন্দের মাঝে দূরে দাঁড়িয়েছিল দুজন মানুষ, মলি এবং নয়নতারা। নয়নতারা তখন বলে, দেখেছিস, বাণী কিন্তু সবাইকে এক এক করে নিজের দলে টেনে নিচ্ছে। এভাবে চলতে থাকলে পুরো পরিবার কিন্তু ওর হয়ে যাবে। মলির চোখেও তখন অন্যরকম আগুন। মনে মনে সে বলে, ঠিক বলছো, এবার আমাকেও চাল চলতে হবে। আর্যই হবে আমার পরের ট্রাম্প কার্ড। দূর থেকে যেটা লক্ষ্য করছে বাণী, সে মনে মনে বলে, মলিকে আমি চিনি, ও নিশ্চয়ই কিছু একটা পরিকল্পনা করছে। এবার আর কাউকে ক্ষতি করতে দিব না। এরপর সবাই যখন আড্ডায় ব্যস্ত, তখন রান্নাঘরে শুরু হয়েছে অন্য যুদ্ধ। আজকে নিয়ম অনুযায়ী কোনো বউ রান্না করবে না, অনিরুদ্ধ আর আর্য নিজেরাই রান্না করবে। বাণী অন্তরার সাথী রান্নাঘরে ঢুকে অবাক হয়ে যায়, তোমরা সত্যি রান্না করছো? অনিরুদ্ধ গর্বের সঙ্গে বলে, আজ বউ ষষ্ঠী, আজ তোমরা শুধু খাবে। কিছুক্ষণ পর সবাই ঠিক করলো লুচির আলুদম হবে। বড় রান্নাঘর থেকে বেরিয়ে যায়। বাণী মুচকে এসে বলতে থাকে, দাঁড়ান মাসিমণি, চিন্তা করবেন না, আমি 1 2 3 বলবো, তখন দেখেন কি খেলা শুরু হয়। এভাবে বাণী 1 2 3 গুনতে থাকে। তখনই রান্নাঘর থেকে চিৎকার আওয়াজ শোনা যায়, বলছে, বাণী, আটা কোথায়, তেল কোথায়, লবণ কোথায়? যা শুনে সবাই হেসে ওঠে। এরপর আমরা দেখতে পাবো ওইখানে পৌঁছে যায় ঈশানী। ঈশানীকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। সাথী বলে, ঈশানী এসেছো? তোমাকে ছাড়া অনুষ্ঠানটা অসম্পূর্ণই থেকে যেত। ঈশানী তখন বলে, আমার তো জামাই নেই, তো
তবু এসেছি, তুমি অনুষ্ঠানটা আয়োজন করেছো এই জন্য এসেছি। তখন বানি মনে মনে কষ্ট পায়। নয়নতারা তখন বলে, ঠিকই তো বলেছে, যার জামাই হওয়ার কথা ছিল সে তো স্বার্থপরতার মতো কাজ করেছে, প্রতিশ্রুতি রাখেনি। ঠিক তখনই মলি এগিয়ে এসে ঈশানীর হাত ধরে টানতে থাকে, বলছে চলো এখান থেকে। কিন্তু টানতে টানতে সে এত জোরে হাত চেপে ধরেছিল যে ঈশানীর হাত কেটে রক্ত বেরিয়ে যায়। বানি ছুটে এসে চিৎকার করে ওঠে, বলছে থামো। ঈশানীর হাত রক্তাক্ত। বানি রাগান্বিত হয়ে বলে, নিজের জেদ বজায় রাখতে গিয়ে তুমি নিজের মেয়ের এই অবস্থা করলে। পিনাকিও রেগে যায়, বলছে ছি মৌলি, এতটুকু খেয়াল করলে না। বানি নিজের হাতে ঈশানীর ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করতে থাকে। ঈশানী চুপচাপ তাকিয়ে থাকে, তার মনের ভেতর ঝড় বইতে থাকে। ঈশানী মনে মনে বলতে থাকে, তোকে আমার ক্ষমা করে দিতে ইচ্ছা করে, কিন্তু পারি না। তুই পিনাক্ষীকে মারার চেষ্টা করেছিস, আমার নিজের মেয়ে হওয়ার চেষ্টা করেছিস, আমি পারি না তোকে ক্ষমা করে দিতে। এরপর সাথী বলে, অনেক হয়েছে, এবার অনুষ্ঠানের আয়োজন করতে হবে। আচ্ছা ঈশানী, তুমি তো অনিরুদ্ধকে নিজের সন্তানের মতোই মনে করো, তাহলে ওকে তুমি আশীর্বাদ করো। ঠিক তখন এখানে নকুল চলে আসে। নকুল এসে বলতে থাকে, আমি যেহেতু মলিকে ভালোবাসি, এজন্য আর্য এবং অন্তরের সাথে সাথে মলিকেও ষষ্ঠী দিতে এসেছি। কারণ ওর মা আসলো না, ওর মা তো ওকে পছন্দ করে না, সেজন্য আমাকে আসতে হলো। নয়নতারা বলে, ঠিক আছে অন্তরা, যাও তোমার বাবার জন্য মিষ্টি নিয়ে আসো। নকুল তখন বলে, যত তুমি কথা আনার চেষ্টা করো না, মিষ্টির সাথে সাথে আমি তেতো কথা বলতে শুরু করব। এরপর সাথী বলে, ঠিক আছে, এবার যার যার সন্তানকে মঙ্গলডোর বেঁধে দিন এবং দই ফোঁটা দিয়ে দিন কপালে। তখন যার যার সন্তানকে দই ফোঁটা দিতে থাকে আর মঙ্গলডোর বেঁধে দিচ্ছে। এদিকে বানি খুব মন খারাপ করতে থাকে, কারণ বানিকে আশীর্বাদ করার কেউ নেই। এরপর সাথী বলে, ঈশানী, বানি তো তোমার মেয়ের মতো, ওকে আশীর্বাদ করো। যা শুনে ঈশানী অবাক হয়ে যায়। তখন পিনাক্ষী বলে, হ্যাঁ ঈশানী, আজকের দিনে অন্ততপক্ষে এরকম হয়ে থেকো না, আশীর্বাদ করো। ঈশানী তখন খুশি মনে বাণীকে আশীর্বাদ করতে থাকে, মঙ্গলডোর বেঁধে দেয় এবং কপালে দই ফোঁটা দিতে থাকে। বাণী অনেক খুশি হয়ে যায়, বলছে থ্যাংক ইউ মা। ঈশানীও তখন অনেক খুশি হয়ে যায়। অবশেষে সবাই খাওয়ার টেবিলে বসে অনিরুদ্ধ আর্যর বানানো লুচি আলুর দম খেয়ে সবাই প্রশংসা করতে থাকে। হাসি আনন্দে ভরে উঠছিল পুরো পরিবার। ঠিক তখনই বাড়ি দরজায় এসে দাঁড়ায় এক অপ্রত্যাশিত অতিথি, বিক্রম দেব। তাকে দেখে সবাই স্তব্ধ। বিক্রম হেসে বলে, বাহ, আধুনিক যুগে এসব আয়োজন ভাবাই যায় না। তখন দাদু, পিনাক্ষী সবাই রেগে যায় বিক্রমের উপর। বাণী অন্যদের কিছুই বুঝতে পারে না। দাদি উত্তেজিত গলায় বলে, এই মানুষটা একসময় আমাদের ব্যবসা পার্টনার ছিল, বিশ্বাসঘাতকতা করে সবকিছু ছেড়ে চলে গিয়েছে। তখনই আমরা দেখতে পাবো ওইখানে অনিরুদ্ধের বাবা চলে আসছে। অনিরুদ্ধের বাবা এসে বিক্রমকে অনেক অপমান করতে থাকে, বলছে আপনি কি ভেবেছেন আপনাকে আমরা আবারও বিশ্বাস করব? আপনি এখান থেকে চলে যান। যা শুনে অনিরুদ্ধ হতবাক, বাণী অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে বিক্রম দেব সাথীর দিকে তাকিয়ে বলে, কেমন আছো সাথী? নাম ধরে ডাকতেই সবাই অবাক হয়ে যায়। তাহলে কি বিক্রম দেবের সঙ্গে রায় পরিবারের সম্পর্ক শুধু ব্যবসা ছিল না, সাথে অতীতের সঙ্গে কি জড়িয়ে আছে? কোনো অজানা রহস্য? মলি কি সত্যি নতুন কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা করছে? আর বিক্রম দেবের ফিরে আসার পিছনে আসল উদ্দেশ্য বাই কি? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।